বন্ধুরা, মাথার উপর দিয়ে যখন শব্দের চেয়ে 15 গুণ বেশি গতিতে আগুনের গোলার মতো হাইপারসনিক মিসাইল ধেয়ে আসে, তখন পৃথিবীর কোনো রাডার, কোনো আয়রন ডোম কিংবা কোনো প্যাট্রিয়ট মিসাইল ডিফেন্স সিস্টেম কেবল কাগজে বাঘ ছাড়া আর কিছুই থাকে না। তেহরান থেকে তেল আবিব, আকাশ আজ ইরানের দখলে। মধ্যপ্রাচ্যের মরুভূমি আজ মার্কিন সেনাদের জন্য এক জীবন্ত মৃত্যুকূপ। একদিকে ডোনাল্ড ট্রাম্পের হুঙ্কার, অন্যদিকে খোদ আমেরিকার ঘরের ভেতর সেনারা লাশ আর হাজার আহতের হাহাকার। তবে কি ভিয়েতনাম আর আফগানিস্তানের উপর ইরান হতে যাচ্ছে মার্কিন সাম্রাজ্যের শেষ কবরস্থান? খবর সংযোগের বিশ্লেষণমূলক অনুষ্ঠানে আজকের এই বিশেষ প্রতিবেদনে আমরা উন্মোচন করব কিভাবে রাশিয়ার উত্তর কোরিয়ার গোপন প্রযুক্তিতে ইরান আজ আকাশ সীমার অপরাজেয় সম্রাট, কেন ইসরায়েলের গর্বের আয়রন ডোম আজ তাসের ঘরের মতো ভেঙে পড়ছে, আর কেনই বা পুতিন তার দেশবাসীকে এক অন্ধকার ডিজিটাল খাঁচায় বন্দি করে বিশ্ব থেকে বিচ্ছিন্ন করার পথে হাঁটছেন। পুরো ভূ রাজনীতির মোড় ঘুরিয়ে দেওয়া এই অবিশ্বাস্য সমীকরণ জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ আজ যা দেখবেন তা পশ্চিমা সংবাদ মাধ্যমগুলো আপনার কাছে পৌঁছাতে ভয় পায়। বর্তমানে বিশ্বের সামরিক সমীকরণে ইরান এখন এক অপ্রতিরোধ্য শক্তির নাম। বিশেষ করে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র প্রযুক্তিতে ইরান যে বিপ্লব ঘটিয়েছে তা পশ্চিমা বিশ্বের ঘুম কেড়ে নেওয়ার জন্য যথেষ্ট। শব্দের চেয়ে 5 থেকে 15 গুণ বেশি গতিতে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম এই ক্ষেপণাস্ত্রগুলো যে কোনো আধুনিক প্রতিরক্ষা ব্যবস্থাকে, যেমন আমেরিকার প্যাট্রিয়ট বা ইসরায়েলের অ্যারো সিস্টেম, মুহূর্তে তুচ্ছ প্রমাণ করে দিচ্ছে। চলমান এই যুদ্ধে তারই প্রমাণ। ইরানের এই অগ্রযাত্রা কেবল মধ্যপ্রাচ্য নয়, বরং বিশ্ব রাজনীতির মেরুকরণে পুরোটাই বদলে দিচ্ছে। আকাশপথে ইরানের রাজত্ব। ইরান যখন তাদের প্রথম হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ফাত্তা উন্মোচন করে, তখন থেকে সমরবিদরা নড়ে বসেন। এই ক্ষেপণাস্ত্রের বিশেষত্ব হলো এর অবিশ্বাস্য গতি এবং বায়ুমণ্ডলের ভেতরের বাইরে কৌশলী মোড় নেওয়ার ক্ষমতা, যেটাকে বলে ম্যানুভারিটি বলা হয়। অর্থাৎ এটি কেবল দ্রুত ছোটে না, বরং শত্রুর রাডারকে ফাঁকি দিতে সাপের মতো গতিপথ পরিবর্তন করতে পারে। বর্তমান বিশ্বে এমন কোনো কার্যকর ইন্টারসেপ্টর বা প্রতিরক্ষা ব্যবস্থা নেই যা নিশ্চিতভাবে একটি হাইপারসনিক ক্ষেপণাস্ত্রকে মাঝপথে ঢুকে দিতে পারে। 28শে ফেব্রুয়ারি থেকে ইসরায়েল এবং মধ্যপ্রাচ্যে মার্কিন লক্ষ্যবস্তুর বিরুদ্ধে ইরান বেশ কিছু উন্নত ও বিধ্বংসী মিসাইল ব্যবহার করেছে। বিশেষ করে অপারেশন ট্রু প্রমিস ফোর্স সিরিজের আওতায় ইরান তার মিসাইল প্রযুক্তি উল্লেখযোগ্যভাবে বিবর্তনের এক প্রদর্শনী করছে। প্রথমে দেখা যাক নাম্বার 1, ব্যালিস্টিক মিসাইল। এগুলো ইরানের আক্রমণের মূল ভিত্তি। ইসরায়েলের আয়রন ডোম এবং অ্যারো 3 ডিফেন্স সিস্টেমকে ফাঁকি দিতে ইরান এগুলা ব্যবহার করছে এবং জায়গা মতো হিট করছে। ফাত্তা 1, এটি একটি হাইপারসনিক মিসাইল যা শব্দের চেয়ে প্রায় 15 গুণ বেশি দ্রুত চলতে পারে। এটি রাডার ফাঁকি দিতে সক্ষম। খাইবার শেখান, এটি অত্যন্ত নির্ভুল এবং দীর্ঘ পাল্লার, প্রায় 1450 কিলোমিটারের মিসাইল। সাম্প্রতিক আক্রমণগুলোতে এটি ব্যাপকভাবে ব্যবহৃত হয়েছে এবং ফলাফল হাতে নাতে পাচ্ছে ইরান। এমাদ ও গদর, এগুলো শাহাব 3 মিসাইলের উন্নত সংস্করণ। এগুলো মূলত বড় লক্ষ্যবস্তুতে আঘাত হানার জন্য ব্যবহৃত হয়। হাজ কাসেম সোলাইমানির নামে নামাঙ্কিত এই মিসাইলটি 1400 কিলোমিটার দূরে লক্ষ্যবস্তুতে নিখুঁতভাবে আঘাত হানতে পারে। সেজিল, এটি একটি সলিড ফুয়েল মিসাইল যা খুব দ্রুত উৎক্ষেপণ করা যায়। নাম্বার 2, ক্রুজ মিসাইল ক্যাটাগরি। ব্যালিস্টিক মিসাইলের পাশাপাশি ইরান নিজ দিয়ে উড়ে যাওয়া ক্রুজ মিসাইলও ব্যবহার করেছে, যেমন পাভেহ। এটি একটি নতুন প্রজন্মের ক্রুজ মিসাইল যার পাল্লা প্রায় 1650 কিলোমিটার। এটি আঁকাবাঁকা পথে চলে, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে বিভ্রান্ত করতে পারে। সুমার, এটি দীর্ঘ পাল্লার ক্রুজ মিসাইল যা কৌশলগত লক্ষ্যবস্তুতে আঘাত হানতে ব্যবহৃত হয়। নাম্বার 3, ক্যামিকাজি ড্রোন। মিসাইল হামলার আগে আকাশে প্রতিরক্ষা ব্যবস্থাকে ব্যস্ত রাখতে ইরান ড্রোন ব্যবহার করে। শাহেদ 136, এটি বিশ্বজুড়ে পরিচিত একটি ভয়ঙ্কর ড্রোন। এটি সস্তায় তৈরি করা যায় এবং ঝাঁকে ঝাঁকে আক্রমণ করতে সক্ষম। শাহেদ 238, এটি শাহেদ 136 এর জেট ইঞ্জিন চালিত সংস্করণ যা অনেক বেশি দ্রুতগতি সম্পন্ন। সাম্প্রতিক তথ্য যেটা বলছে 2026 সালে মার্চ ও এপ্রিলের সংঘাতে দেখা গেছে ইরান ক্লাস্টার সাবমিশন যুক্ত মিসাইল ব্যবহার করছে, যা একটি মিসাইল থেকে অনেকগুলো ছোট বোমা ছড়িয়ে দেয়। এছাড়া 1 টনেরও বেশি ওজনের শক্তিশালী ওয়ারহেড সমৃদ্ধ মিসাইল ব্যবহারের খবরও পাওয়া গেছে।
ইরানের এই অভাবনীয় সাফল্যের পেছনে দীর্ঘদিনের গবেষণা যেমন আছে, তেমনি রয়েছে ঘনিষ্ঠ বন্ধুদের সাথে প্রযুক্তিগত আদান প্রদান। এই ক্ষেত্রে রাশিয়া এবং উত্তর কোরিয়ার ভূমিকা অনেক। রাশিয়ার প্রযুক্তিগত অভিজ্ঞতা। রাশিয়া বিশ্বের প্রথম দেশ হিসাবে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র যেমন কিনজাল ও সারমাট যুদ্ধে ব্যবহার করেছে। ইউক্রেন যুদ্ধের প্রেক্ষাপটে ইরান ও রাশিয়ার সামরিক সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছেছে। ড্রোনের বিনিময়ে রাশিয়া ইরানকে উন্নত ক্ষেপণাস্ত্র, প্রোপালশন সিস্টেম এবং অ্যারোডাইনামিক ডিজাইনের ক্ষেত্রে গোপনীয় কারিগরি সহায়তা প্রদান করছে বলে অনেক বিশ্লেষক মনে করেন। উত্তর কোরিয়ার সাথে দীর্ঘস্থায়ী বন্ধন। ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচির আদি পুরুষ বলা হয় উত্তর কোরিয়ার প্রযুক্তিতে তৈরি শাহাব সিরিজকে। উত্তর কোরিয়া সম্প্রতি তাদের নিজস্ব হাইপারসনিক গ্লাইড ভেহিকল পরীক্ষা করেছে। পিয়ংইয়ং এবং তেহরানের মধ্যে এই রকেট সায়েন্স শেয়ারিং ইরানের হাইপারসনিক স্বপ্নকে দ্রুত বাস্তবে রূপ দিতে জ্বালানি হিসাবে কাজ করেছে। এক নতুন ভূ রাজনৈতিক বাস্তবতা। আজকের ইরান আর কেবল ড্রোনের মধ্যে সীমাবদ্ধ নেই। হাইপারসনিক প্রযুক্তিতে ইরানের এই সবার চেয়ে এগিয়ে থাকার দাবিটি কেবল সস্তা দম্ভ নয়, বরং এটি একটি সুপরিকল্পিত সামরিক কৌশল। রাশিয়া উত্তর কোরিয়ার সাথে এই অক্ষশক্তি একদিকে যেমন পশ্চিমা নিষেধাজ্ঞাকে বৃদ্ধাঙ্গুলি দেখাচ্ছে, অন্যদিকে নিজেদের আকাশ সীমাকে করে তুলেছে নিচ্ছিদ্র ও দুর্ভেদ্য। শত্রুপক্ষ এখন তেহরানের দিকে আঙুল তোলার আগে হাজারবার ভাবতে বাধ্য হচ্ছে, কারণ ইরান একটি হাইপারসনিক আঘাত মোকাবেলার সক্ষমতা বর্তমানে কারণে। আর এক মাসে বেশি সময় ধরে যে যুদ্ধটা হচ্ছে, এটাতে আমরা একেবারে প্রমাণ পাচ্ছি। যুদ্ধের দামামা বাজার এক মাস পেরিয়ে গেল, দখলদার ইসরায়েলের ওপর হামলার তীব্রতা বিন্দুমাত্র কমায়নি ইরান, বরং সময়ের সাথে সাথে হামলার ভয়াবহতা বাড়িয়ে ইসরায়েলি প্রশাসনের ভিত নাড়িয়ে দিচ্ছে তেহরান। বুধবার সারা রাত ধরে ইসরায়েলের আকাশ ছিঁড়ে ধেয়ে আসা ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাতে রণক্ষেত্রে পরিণত হয় তেল আবিব সহ আশেপাশের এলাকা। ইসরায়েলি চ্যানেল 12-এর তথ্য অনুযায়ী এই হামলায় তেল আবিব, বেন ব্রাগ এবং পেতার টেকফা এলাকায় অন্তত 100 জন গুরুতর আহত হয়েছেন। ক্ষেপণাস্ত্রের সরাসরি আঘাতে রাজপথে থাকা একাধিক গাড়িতে দাউ দাউ করে আগুন জ্বলতে দেখা গেছে, যা প্রমাণ করে ইরানের নির্ভুল নিশানার সামনে ইসরায়েলি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কার্যত অসহায় হয়ে পড়েছে। ইসরায়েলের সামরিক শিল্পে ইরানের সারাশে আক্রমণ। ক্ষেপণাস্ত্র হামলা ঠিক আগে এক সুপরিকল্পিত ও বিশাল ড্রোন অভিযান পরিচালনা করে ইরানি সেনাবাহিনী। 49তম বিবৃতিতে জানানো হয়েছে, তাদের মূল লক্ষ্য ছিল ইসরায়েলের সামরিক ও শিল্প অবকাঠামো গুঁড়িয়ে দেওয়া। বিশেষ করে তেল আবিব এবং শিল্পনগরী নোফা গালিলে অবস্থিত ইসরায়েলের বৃহত্তম প্রতিরক্ষা কোম্পানি এলবিস সিস্টেমস এবং কানফিটের কারখানাগুলো লক্ষ্য করে এই ড্রোন হামলা চালানো হয়। ইসরায়েলের প্রতিরক্ষা সরঞ্জাম তৈরির মেরুদণ্ড ভেঙে দেওয়াই ছিল এই অভিযানের মূল লক্ষ্য, যাতে যুদ্ধ চালিয়ে যাওয়ার সক্ষমতা হারায় তেল আবিব। রেসপন্সিবল স্টেট ক্রাফটের এক চাঞ্চল্যকর প্রতিবেদন অনুযায়ী যুদ্ধের এক মাস পর ইসরায়েলের বহুল আলোচিত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার কঙ্কালসার দশা ফুটে উঠেছে। তেল আবিব, দিমনো এবং আরাদের মতো স্পর্শকাতর শহরগুলোতে ইরানের ক্ষেপণাস্ত্রগুলো অনায়াসে প্রতিরক্ষা ব্যুহ ভেদ করে আঘাত হানছে। প্রতিবেদনের দাবি, টানা এক মাসের যুদ্ধে ইসরায়েলের শক্তিশালী ইন্টারসেপ্টর মিসাইলের মজুদ দ্রুত ফুরিয়ে আসছে। পরিস্থিতি এমন পর্যায়ে ঠেকেছে যে তারা এখন বড় ও দূরপাল্লার ক্ষেপণাস্ত্র আটকাতে ডেভিড স্লিং এর মতো ছোট্ট পাল্লার ও কম কার্যকর সিস্টেম ব্যবহার করতে বাধ্য হচ্ছে। কিন্তু ইরানের আধুনিক ক্ষেপণাস্ত্র ঠেকাতে এই সিস্টেমগুলো ব্যর্থতার পরিচয় দিচ্ছে বারংবার। যুদ্ধ শুরুর পর থেকে এ পর্যন্ত ইরান 4 শতাধিক ক্ষেপণাস্ত্র এবং শত শত ড্রোন নিক্ষেপ করেছে। এর সাথে যুক্ত হয়েছে লেবাননের প্রক্সি যোদ্ধাদের অবিরাম হামলা। এই দুইমুখী আক্রমণে ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থার উপর প্রচণ্ড চাপ সৃষ্টি হয়েছে। সামরিক বিশ্লেষকদের মতে প্রতিরোধী ক্ষেপণাস্ত্রের তীব্র সংকট দেখা দেওয়ায় ইসরায়েলি বাহিনীকে এখন প্রতিটি পাল্টাপাল্টি মিসাইল ব্যবহারের আগে 10 বার ভাবতে হচ্ছে। যুদ্ধ যদি আর কয়েক সপ্তাহ স্থায়ী হয়, তবে ইসরায়েলের প্রতিরোধের ক্ষেপণাস্ত্র ভান্ডার শূন্য হয়ে যাবে, আর সেটি হলে ইসরায়েলের আকাশ হবে সম্পূর্ণ উন্মুক্ত, যেখানে ইরানের যে কোনো কামিকাজে ড্রোন বা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কোনো বাধা ছাড়াই সরাসরি নির্দিষ্ট সামরিক স্থাপনায় আঘাত হানতে সক্ষম হবে। মধ্যপ্রাচ্যের রণক্ষেত্রে আজ এক অদ্ভুত সমীকরণ দৃশ্যমান। একদিকে বিশ্বের শ্রেষ্ঠ পারমাণবিক ও সামরিক শক্তি যুক্তরাষ্ট্র, আর অন্যদিকে কৌশলী ও অপ্রতিরোধ্য ইরান। গত 28 ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই যুদ্ধে যুক্তরাষ্ট্র তার সর্বাত্মক শক্তি প্রয়োগ করতে গিয়েও বারবার থমকে যাচ্ছে।
প্রশ্ন উঠেছে, তবে কি আধুনিক প্রযুক্তির বিশাল সমরাস্ত্র নিয়ে ইরানের ভূখণ্ডে বাঘবন্দী হয়ে পড়েছেন ডোনাল্ড ট্রাম্প? হরমুজ প্রণালী, বিশ্ব অর্থনীতির গলা টিপে ধরা ইরান। এই যুদ্ধের সবচেয়ে বড় অস্ত্র কোনো মিসাইল নয়, বরং ভৌগোলিক অবস্থান। হরমুজ প্রণালী, যা দিয়ে বিশ্বের 20% জ্বালানি তেল পরিবাহিত হয়, তা এখন কার্যত ইরানের নিয়ন্ত্রণে। যুদ্ধের শুরুতে প্রতিদিন শতাধিক ট্যাঙ্কার চলাচল করলেও এখন তা নেমে এসেছে নগণ্য সংখ্যায়। ট্রাম্প প্রশাসন 20টি ট্যাঙ্কার চলাচলের অনুমতি পেয়ে একে কূটনৈতিক জয় হিসাবে প্রচার করলেও বাস্তবে এটি যুক্তরাষ্ট্রের জন্য এক অপমানজনক পিছুটান। জ্বালানির দাম আকাশচুম্বী হওয়ায় খোদ আমেরিকার সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় বেড়ে গেছে, যার সরাসরি প্রভাব পড়ছে ট্রাম্পের জনপ্রিয়তায়। যুক্তরাষ্ট্রের জন্য সবচেয়ে বড় দুশ্চিন্তা হলো তাদের সেনাদের জানমাল। এরই মধ্যে 13 জন মার্কিন সেনা নিহত এবং 300-এর বেশি আহত হয়েছে। নিরপেক্ষ সূত্রগুলো জানাচ্ছে নিহতের সংখ্যা প্রায় 1000-এর কাছাকাছি। মার্কিন প্রশাসন এখন ইরানের খরক দ্বীপ দখলের পরিকল্পনা করছে, কিন্তু এই স্থল অভিযান হবে এক বিশাল আত্মঘাতী পদক্ষেপ। ভিয়েতনাম বা আফগানিস্তানের মতো ইরান যদি মার্কিন সেনাদের জন্য মৃত্যুকূপে পরিণত হয়, তবে ট্রাম্পের গদি ঠেকানোর দায় হয়ে পড়বে। যুদ্ধজাহাজ ডোবানো বা সেনার লাশ ঘরে ফেরার দৃশ্য মার্কিন জনমনে যে ক্ষোভ তৈরি করছে, তা ট্রাম্পের রাজনৈতিক ক্যারিয়ারের জন্য ডেথ ওয়ারেন্ট হতে পারে। মিত্রদের পিঠে ছুরি ও ন্যাটোর ভবিষ্যৎ। সবচেয়ে নাটকীয় মোড় দিয়েছে ন্যাটোর সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক। প্রেসিডেন্ট ট্রাম্প ন্যাটোকে কাগুজে বাঘ বলে তুচ্ছ তাচ্ছিল্য করছেন। এমনকি দীর্ঘদিনের মিত্র যুক্তরাজ্যের নৌবাহিনীকেও পুরনো ও অকেজো বলে খোঁচা দিয়ে ছাড়েননি তিনি। নিজেদের তেল নিজেরা জোগাড় করো। মিত্রদের প্রতি ট্রাম্পের এমন কঠোর ও স্বার্থপর বার্তা ইউরোপের রাজনীতিতে কম্পন ধরে দিয়েছে। যুক্তরাষ্ট্র যখন নিজেকে গুটিয়ে নেওয়ার কথা ভাবছে, তখন মধ্যপ্রাচ্যের কাতার বা সৌদি আরবের মতো মিত্ররা ইরানে ক্ষেপণাস্ত্র হামলার মুখে চরম নিরাপত্তাহীনতায় ভুগছে। ইসরায়েলের না এবং কৌশলী পলায়ন। সবাই যখন ভাবছিল ইসরায়েল ও যুক্তরাষ্ট্র কাঁধে কাঁধ মিলিয়ে ইরানের ভূমিতে নিজেদের সৈন্য নামিয়ে আক্রমণ করবে, তখনই সামনে এলো চাঞ্চল্যকর তথ্য। ইরানের মাটিতে স্থল অভিযানে সরাসরি অংশ নিতে অস্বীকৃতি জানিয়েছে ইসরায়েল। যদিও তারা ড্রোন বা বিমান হামলায় সহায়তা করছে, কিন্তু মূল যুদ্ধের ঝুঁকি তারা নিতে চায় না। ইরানের প্রক্সি যোদ্ধাদের সামলাতে গিয়ে ইসরায়েলি বাহিনী এখন ক্লান্ত, ফলে যুক্তরাষ্ট্রকে একাই ইরানের বিশাল ভূখণ্ডে পা রাখার ঝুঁকি নিতে হচ্ছে, যা মূলত ইসরায়েলের স্বার্থ রক্ষা করলেও বলি দিতে হচ্ছে মার্কিন তরুণদের। যুক্তরাষ্ট্র হয়তো ইরানে বিশাল ধ্বংসযজ্ঞ চালাতে পারবে, কিন্তু বিজয় ছিনিয়ে আনা তাদের জন্য এখন অসাধ্য। ইরানের গেরিলা কৌশল, হরমুজ প্রণালীর অবরোধ এবং মার্কিন অভ্যন্তরীণ রাজনৈতিক অস্থিরতা সব মিলে ট্রাম্প এক গোলক ধাঁধায় আটকে পড়েছেন। যুদ্ধের ময়দানে ট্রাম্পের হুঙ্কার যতটা জোরালো, বাস্তবতার মাটিতে যুক্তরাষ্ট্রের পরাজয়ের ঘণ্টা তার চেয়েও বেশি স্পষ্ট হয়ে উঠছে। বিশ্বের আধুনিক মানচিত্র থেকে নিজেকে মুছে ফেলে এক অন্ধকার ডিজিটাল খাঁচায় বন্দী হতে যাচ্ছে রাশিয়া। ইউক্রেন যুদ্ধ এবং অভ্যন্তরীণ রাজনৈতিক অস্থিরতার আবহে ক্রেমলিন এখন তাদের দেশের কোটি কোটি মানুষের তথ্যের অবাধ প্রবাহে শিকল পরাতে শুরু করেছে। দীর্ঘমেয়াদী ও ধীরগতির এক প্রক্রিয়ায় রাশিয়ার ইন্টারনেট ব্যবস্থাকে বহির্বিশ্ব থেকে পুরোপুরি বিচ্ছিন্ন করার এক ভয়াবহ পরিকল্পনা বাস্তবায়ন করছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। অস্পষ্ট কিন্তু বিধ্বংসী ইরানের ছায়া রাশিয়ায়। সাধারণত কোনো স্বৈরশাসিত দেশে হুট করে ইন্টারনেট বন্ধ করে দেওয়ার ঘটনা ঘটলেও রাশিয়ার কৌশলটা কিন্তু ভিন্ন। বিশেষজ্ঞরা একে বলছেন সাইলেন্স কিলার পদ্ধতি। রাশিয়ার বিভিন্ন শহর ও প্রদেশে ধাপে ধাপে মোবাইল ইন্টারনেট বন্ধ রাখা হচ্ছে। নির্দিষ্ট কিছু ডেটা ট্রাফিক বা তথ্যের আদান প্রদানকে এমনভাবে নিয়ন্ত্রণ করা হচ্ছে, যা সাধারণ মানুষের চোখে প্রথম দিকে ধরা পড়ে না। অথচ দিন শেষে তারা আবিষ্কার করছেন বহির্বিশ্বের সাথে তাদের সংযোগ সুতোটি ছিঁড়ে গেছে। টেলিগ্রাম ও হোয়াটসঅ্যাপের মৃত্যু ঘণ্টা। রাশিয়ানদের দৈনন্দিন জীবনে অবিচ্ছেদ্য অংশ ছিল টেলিগ্রাম, কিন্তু সে জনপ্রিয় অ্যাপটিও এখন ক্রেমলিনের রোষানলে। গত 20 মার্চ থেকে কয়েকশো নেটওয়ার্কে এই অ্যাপটি ব্যবহারের ওপর কড়াকড়ি আরোপ করা হয়েছে। শুধু টেলিগ্রাম নয়, রাশিয়ার রাষ্ট্রায়ত্ত টেলিকম সংস্থা রোসেলটিকমের প্রধান সাফ জানিয়ে দিয়েছেন হোয়াটসঅ্যাপ এখন রাশিয়ার জন্য মৃত। পশ্চিমা এই যোগাযোগ মাধ্যমগুলোর বিকল্প হিসেবে ক্রেমলিন নিয়ে আসছে তাদের নিজস্ব মেসেজিং সেবা ম্যাক্স। বন্ধুরা, ইতিহাস সাক্ষী, অহংকার যখন আকাশচুম্বী হয়, পতন তখন অনিবার্য হয়ে পড়ে। আজ আমরা যা দেখছি তা কেবল একটি যুদ্ধ নয়, বরং এক নতুন বিশ্ব ব্যবস্থার জন্মলগ্ন। একদিকে পশ্চিমের দম্ভ, অন্যদিকে ইরান, রাশিয়া, উত্তর কোরিয়া গেম চেঞ্জার অক্ষশক্তি, যারা নিঃশব্দে বদলে দিচ্ছে যুদ্ধের ব্যাকরণ।
ভাবুন তো একবার, যে আয়রন ডোমকে বলা হতো পৃথিবীর নিচ্ছিদ্র ছাদ, সে ছাদ আজ ফুটো হয়ে ঝরছে আগুনের বৃষ্টি। হোয়াইট হাউসের ড্রয়িং রুমে বসে ট্রাম্প যখন হুঙ্কার দিচ্ছেন, তখন পারস্য উপসাগরের নোনা জলে মিশে যাচ্ছে হাজারো মার্কিন সেনার দম্ভ আর দীর্ঘশ্বাস। তবে কি আমরা খুব শীঘ্রই দেখতে পাবো সে দৃশ্য, যেখানে দুর্দান্ত প্রতাপশালী এক সাম্রাজ্যের সূর্য ডুবছে তেহরানের মরুভূমিতে? পশ্চিমারা হয়তো আপনাকে অনেক কিছুই বলবে না, কিন্তু মানচিত্রে এই কাঁটাতারের খেলা বলে দিচ্ছে সময় ফুরিয়ে আসছে। আজ যারা নিজেদের ডিজিটাল লোহার পর্দায় বন্দি করছে, তারা কি কেবল আত্মরক্ষায় ব্যস্ত, নাকি বড় কোনো ধ্বংসলীলার নীল নকশা আছে? আপনার কি মনে হয়, আমেরিকার এই পিছুটান কি কেবল কৌশল, নাকি পরাজয়ের শুরু? আর রাশিয়ার এই ডিজিটাল খাঁচা কি বিশ্বযুদ্ধের কোনো আগাম সংকেত? আপনার মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে লিখে জানান। আপনার একটি মন্তব্য হয়তো আমাদের নতুন কোনো সত্যের মুখোমুখি দাঁড় করাবে। মনে রাখবেন, পৃথিবী আজ দুই ভাগে বিভক্ত। আপনি কোন পক্ষে, সত্যের নাকি পর্দার ওপারের মিথ্যার? আজ এই পর্যন্ত। আমি কাজল হায়দার বিদায় নিচ্ছি খবর সংযোগের পক্ষ থেকে। দেখা হবে পরের ভিডিওতে আরো বড় করে সত্যের উন্মোচন নিয়ে। ততক্ষণ পর্যন্ত চোখ রাখুন আমাদের পর্দায়। ভালো থাকুন, নিরাপদে থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।